আসসালামু আলাইকুম। আজ নেক্সট ক্লাস স্টার্ট করছি। আমরা স্টার্ট করব হ্যালো অ্যারেন, এর আগে শুরু করেছিলাম। তো আজ করব ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্ম সেরকম কিছু নেই, ইম্পর্টেন্ট কিছু, ওইগুলো শুনছু রেডিগুলো পড়ে রাখবে। আমি দুটো টপিকস দেখাবো, দ্রাব্যতা আর দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্রাব্যতাটা কি, যে হ্যালো অ্যারেনগুলি যেমন এক্স ফর হ্যালোজেন মডেল, এরা কি হবে জলে ওয়াদ্রাব্য। যদি জল যোগ করি তাহলে জলে ওয়াদ্রাব্য, অর্থাৎ জলের সঙ্গে মিশবে না। তাহলে এরা কিসের দ্রাব্য হবে? এরা কিন্তু হ্যালোঅ্যারেনগুলি জৈব দ্রাবকের দ্রাব্য, জৈব দ্রাবকের দ্রাব্য। এখন জানবো যে জৈব দ্রাবক কোনগুলো। অর্গানিক সলভেন্ট, অর্গানিক কোনগুলো, যেমন হতে পারে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CHCl3 ক্লোরোফর্ম, ইথার শ্রেণী যৌগগুলো, অ্যালকোহল, এরা কি হবে বেনজিন। এরা হলো জৈব দ্রাবক, এর সাথে কি করবে বিক্রিয়া করতে পারবে। যদি দেখা যায় যে পুরনো কাপড় অর্থাৎ অনেকদিন ধরে তেল ছিটে মিশ্রিত হয়ে আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবান দিয়েও ভালোভাবে উঠছে না, পরিষ্কার হচ্ছে না। তো ওই জায়গাতে আমরা যদি কেরোসিন তেল ব্যবহার করি, তাহলে কেরোসিন তেল একটা জৈব দ্রাবক, আর তেল চিটটাও নোংরাটাও জৈব দ্রাবক। তাহলে সহজ ওটা কি হবে, ওই জীবাণুগুলোকে অর্থাৎ নোংরাগুলোকে বের করে দিতে পারবে। এবার আমরা নেক্সট করবো দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামকটা অলরেডি আগে আমরা জেনেছি, যেমন হাইড্রোজেন যদি নিই আর ক্লোরিন নিই, তাহলে হাইড্রোজেন থেকে ক্লোরিন নিলে ইলেকট্রন টেনে নেবে, কারণ হাইড্রোজেন থেকে ক্লোরিনের তড়িৎ কত বেশি, সেই জন্য এটা কি হয় আংশিক, এটা ডেল মাইনাস আর এটা ডেল প্লাস। আংশিক যদি হয় তাহলে কি হবে, এদিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে যার দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে সেদিকে এরকম তীর চিহ্ন দেখা হয়। মনে হচ্ছে এটা অসমযোজী বন্ধন হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু এরকম একটা দাগ কেটে নেবো। তার মানে কি করছে, হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকে লব্ধি ভ্রামকটা যাচ্ছে, মানে ইলেকট্রনটাও ওইদিকে যাচ্ছে। তাহলে আমরা জানি মিউ সমান কি জানি, দ্বিমেরু ভ্রামক E × T, অর্থাৎ দুটি মৌলের পরমাণুর আধান এবং মৌল দুটি পরমাণুর মধ্যে দূরত্ব, তাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। তাহলে এখন হ্যালোজেনের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটা জানবো। যদি ডাই হ্যালোজেন জাতক একটা যৌগ হয়, যেমন ধরলাম অর্থো ডাইক্লোরোবেনজিন, অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন, এটা লিখবো মেটা ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন। এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এখানে আমার কি আছে, কার্বন আছে আর এখানে আছে কার্বন আছে, কার্বন আর ক্লোরিন। তাহলে কার্বন এর তুলনায় ক্লোরিনের তড়িৎ প্রবাহ অনেক পরিমাণ বেশি। তাহলে কি হবে, লব্ধি ভ্রামক যেদিকে ইলেকট্রন টানবে তার দিকে যাবে। তাহলে আমার এদিকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে, এদিকে এখানে ইলেকট্রন টানছে। একই রকম ভাবে এই কার্বন, এখানে কার্বন আর ক্লোরিন আছে, ক্লোরিন ইলেকট্রন টেনে নেবে, তাহলে লব্ধি ভ্রামক তার দিকেই হবে যে ইলেকট্রন টেনে নেবে। একই রকম ভাবে এই টেনে নিচ্ছে। তো এখন দেখতে হবে যাদের কি হচ্ছে, যে এই ডাইহ্যালোজেন জাতক যৌগগুলি যে আছে, যে বলয়ের অর্থাৎ হ্যালোজেন পরমাণুর কৌণিক দূরত্ব যত বেশি বৃদ্ধি পাবে, তার তত কি হবে দ্বিমেরু ভ্রামকটা হ্রাস পাবে, অর্থাৎ কমে আসবে। এখানে দেখবো যে লব্ধি ভ্রামক মোটামুটি মনে হচ্ছে একই দিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে কি হচ্ছে যে একই দিক থেকে কি হচ্ছে প্রশমিত হচ্ছে, অর্থাৎ দুদিকে যাওয়ার চেষ্টা করছে।
এদিকে দুদিকে যাওয়ার চেষ্টা করছে, আর এখানে কি হচ্ছে পুরো বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এটা কি যে বেশি প্রশমিত হচ্ছে। তাহলে কি হবে যে যত কৌণিক দূরত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ তত বেশি প্রশমিত হবে, তখন আমার দ্বিমেরু ভ্রামকের মানটা কি হবে, কম হবে। তাহলে আমরা কি করতে হবে, সবথেকে দ্বিমেরু ভ্রামক নাম তাহলে পাবো অর্থো ডাইক্লোরোবেনজিন, তারপরে মেটা ডাইক্লোরোবেনজিন, তারপরে প্যারা ডাইক্লোরোবেনজিন। আমরা একটু করবো, বাকিগুলো রিডিং করবো। নেক্সট শুরু করব রাসায়নিক ধর্মাবলী, অ্যালুয়ারিনের রাসায়নিক ধর্মাবলী। হ্যালোয়ারিনের অ্যারাইলো ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে অত্যাধিক সক্রিয়তা কম কেন? তাহলে এখন আমি দেখব যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারাইলো ভিনাইল হ্যালাইডের সক্রিয়তা কম কেন বা নিষ্ক্রিয় কেন বলতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ হ্যালোয়ারিন ও ভিনাইল ক্লোরাইডে বিক্রিয়া হ্যালোয়ারিন ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কারণ এক্ষেত্রে দেখব যে হ্যালোয়ারিন এবং ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না বললেই চলে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আমরা কি দেখেছিলাম, একটা SN1 এবং একটা দেখেছিলাম SN2। তো এখন দেখো যে রেজোনেন্সের সাথে দেখতে পাবো। তাহলে এখন আমি নিচ্ছি একটা ক্লোরোবেনজিন নিচ্ছি, নাম্বার 1 করব রেজোনেন্স এফেক্টের সাহায্যে। রেজোনেন্স এফেক্ট। তাহলে ক্লোরিন পরমাণু কি থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে তিনটে, অর্থাৎ 3 জোড় থাকছে। তাহলে এখানে অতিরিক্ত ইলেকট্রন থাকলে কি করবে, এখানে বন্ড করতে পারবে, অর্থাৎ এখানে কি আছে, কনজুগেশন ঘটছে, পাই ইলেকট্রনের কনজুগেশন ঘটছে। তাহলে এখানে যদি বন্ড হয় তাহলে এই বন্ডটা কি করবে, এই কার্বনের উপর উঠে আসবে, কারণ আমরা জানি যে কার্বনের বন্ধন সংখ্যা সব সময় 4টা দেব। একই রকম ভাবে সেম রেজোনেন্স ঘটাবো। তাহলে আমার কি হলো, এখানে ডাবল বন্ড হলো, ক্লোরিন পজিটিভ আধান, যত ইলেকট্রন চলে আসছে। তাহলে এখানে কি হবে, এই বন্ডটা উঠে গেছে, তার মানে কিছু বন্ডটা এখানে আমি নিয়ে নিলাম। তাহলে কি হবে যে এই বন্ডটা আবার কি হবে, এখানে আসবে, আর এই বন্ডটা এই কার্বনের উপর উঠে যাবে। আবার এখানে কিছু বন্ড উঠে গেছে, তাহলে এটা নেগেটিভ আধান, অর্থাৎ বন্ডটা উঠে গেছে, এটা ডাবল বন্ড যা ছিল তাই। একই রকম ভাবে এটা এখানে যাবে আর এটা এখানে যাবে। তাহলে এটা এখানে ছিল, এটা এখানে চলে গেল, আর এটা কি হলো, বন্ডটা উঠে গেল Cl+। একই রকম ভাবে এটা এখানে আসলো, আর এটা কোথায় যাবে, ক্লোরিন পরমাণুতে চলে যাবে। তাহলে ক্লোরিন পরমাণু প্রসম হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে। তাহলে আমি নম্বরগুলো দিতে পারি, রেজোনেন্স গঠন বা রেজোনেন্স স্ট্রাকচার গুলো নাম্বার 1 2 3 4 5। তো এই গঠনগুলো সঠিক কিন্তু স্থায়িত্ব ব্যাখ্যা দিতে পারে না, এর জন্য আমরা কি নেব, রেজোনেন্স হাইব্রিড গঠন নেব। তাহলে রেজোনেন্স হাইব্রিড গঠন কি দেখাতে পারে, এটার ক্ষেত্রে
যে 1 নাম্বার এবং 5 নাম্বার যদি আমরা স্ট্রাকচারটা দেখতে পাই রেজোনেন্স গঠনটা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ডিংটা কি হচ্ছে পুরো রোটেশন করেছে। এখানে আমার ডাবল বন্ড ছিল, তো এই পজিশনে আমার কাছে সিঙ্গেল বন্ড, একই রকম ভাবে এই পজিশনে সিঙ্গেল বন্ড, তো এখানে ডাবল বন্ড। কিন্তু পুরোটা দেখতে গেলে চক্রাকার আবার ঘুরতে গেলে দেখা যাচ্ছে যে আংশিক দ্বিবন্ধন চরিত্র সবটাই বন্ধন লাভ করছে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা ডটেড লাইন দিতে পারবো, আংশিক বোঝাচ্ছে এটা। তাহলে এখানে দেখবো যে এখানে একটাই বন্ড ছিল ক্লোরিনের, 5 নাম্বার কাছে 1 নাম্বার একটাই বন্ড ছিল, কিন্তু এগুলোর ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকটা ডাবল বন্ড এসেছে। তাহলে কি হচ্ছে যে এক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি অর্থাৎ আংশিক দ্বিবন্ধন। তাহলে এখানে কি দিতে পারি, একটা সলিড বন্ড তো থাকছে, তার সাথে কিছু একটা ডটেড লাইন অর্থাৎ আংশিক দ্বিবন্ধন বোঝাচ্ছে। এই ক্লোরিনের ক্ষেত্রে কি দেখছি, এটা প্রসম ছিল, 5 নাম্বার কাছে প্রসম, কিন্তু 2 3 4 এর ক্ষেত্রে কিছু ইলেকট্রন দিয়ে দিয়েছে ব্যাংকিং বলাকে, তার জন্য কিছু ইলেকট্রনের ঘাটতি হয়েছে। সেই জন্য আমি কি করব, এখানে প্রসম ছিল, এখানে ইলেকট্রন ঘাটতি অর্থাৎ প্লাস হয়েছে। তাহলে আংশিক ধনাত্মক, সেহেতু ডেল প্লাস লিখবো, মানে অল্প পরিমাণ যদি হয় তাহলে অবশ্যই আমি কি করব, ডেল প্লাস লিখবো। একই রকম ভাবে রেজোনেন্সের ক্ষেত্রে দেখবো যে 1 নম্বর 5 নম্বর পজিশনে নন পোলার অর্থাৎ কোনো আধানগ্রস্ত নেই, আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পজিশনগুলোতে কি আছে, আমার আধান হয়ে আছে। তার মানে কি হচ্ছে আংশিক নেগেটিভ, মানে পুরোপুরি নয়। তাহলে এখানে কি করতে পারি, আংশিক বলে আমি ডেল অবশ্যই দেবো, সেজন্য লিখবো এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে না, কারণ যে এখানে ক্লোরিন আর এই কার্বনের মধ্যে কি হয়েছে যে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে। তাহলে কি হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম যে হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে CH3 যদি Cl হয়, তাহলে কার্বন আর ক্লোরিনের বন্ধনটা কিন্তু এক বন্ধন আছে সমযোজী, কিন্তু এই আংশিক দ্বিবন্ধন থেকে এক বন্ধন অনেকটাই দুর্বল বলে কি করছে যে হ্যালোজেন পরমাণুটা বের করে অন্য কোনো নিউক্লিওফাইল গ্রুপটা কি করছে, কার্বন পরমাণু অ্যাটাক করতে পারছে, যেখানে আমার এই কার্বন আর ক্লোরিন আংশিক দ্বিবন্ধন হয়ে যাওয়ার কারণে এর থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। সেই জন্য এই ক্লোরিন পরমাণুটাকে সহজে সরাতে পারছে না। সেই জন্য এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে SN1 এবং SN2 বিক্রিয়া ঘটানো সম্ভব নয়। আশা করি বোঝা গেছে। একই রকম আমি দেখবো ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে, ওপরেই লিখছি ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কেন সম্ভব না। ভিনাইল ক্লোরাইডের সংকেত হলো CH2 ডাবল বন্ড CH বন্ড Cl। এই গ্রুপটাকে বলা হয় ভিনাইল গ্রুপ, আর ভিনাইল গ্রুপের সঙ্গে একটা ক্লোরিন পরমাণু আছে, তার জন্য এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। তাহলে কি আছে, এটা কনজুগেশন আছে, তাহলে অবশ্যই রেজোনেন্স হবে। তাহলে কনজুগেশন জিনিসটা কি আমরা একটু জেনে নেব। একটা কার্বন কার্বন কি আছে, সমযোজী দ্বিবন্ধন যদি থাকে তার সাথে কি আছে, একটা এক বন্ধন, আবার কি আছে দ্বিবন্ধন, তো আবার কি আছে এক বন্ধন। এইভাবে যদি দ্বিবন্ধন আর এক বন্ধন পরপর চলতে গেলে অল্টারনেট আছে, একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি হবে, একটা কনজুগেশন রয়েছে। আর কনজুগেশন হলে কি হবে, রেজোনেন্স ঘটবে। যেখানে কার্বন কার্বন সমযোজী যদি এক বন্ধন চলে যায় বা এখানে একটা হয়েছে তারপরে কোনো আমার কি আছে, এটা কিন্তু কনজুগেশন নেই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রেজোনেন্স ঘটবে না, যেখানে এটার ক্ষেত্রে রেজোনেন্সটা ঘটবে। তাহলে এখানে কি আছে, এখানে ডাবল বন্ড আছে, তারপরে কি আছে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা কনজুগেশন আছে, তাহলে কি হবে, এটা রেজোনেন্স ঘটবে। আমি যদি বেনজিনের ক্ষেত্রে দেখা যায়, তাহলে বেনজিনের ক্ষেত্রে দেখবো যে একটা সমযোজী এক বন্ধন, তারপরে কি আছে দ্বিবন্ধন, তাহলে এটা কি আছে কনজুগেশনে রয়েছে, তাহলে কনজুগেশনে রয়েছে, সেজন্য আমার রেজোনেন্স ঘটবে। এখন দেখো যে এই ক্লোরিনের কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো অতিরিক্ত ইলেকট্রনগুলো কি করছে, করতে পারবে, এক ইলেকট্রন দিতে পারবে, তখন এই কি করবে, এই কার্বনের বন্ধন সংখ্যা কয়েছে 5টা হয়ে যাচ্ছে, তখন এই বন্ধনকে এখানে ফেলে দিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে এখানে আছে CH2 মাইনাস এটা বন্ড CH ডাবল বন্ড আমার Cl হয়ে গেল, ইলেকট্রন দিয়ে দিচ্ছে সেজন্য প্লাস হয়ে যাচ্ছে, এটা রেজোনেন্স গঠন। কিন্তু আমরা দেখতে হবে আমি যদি এই রেজোনেন্সের যদি একটা হাইব্রিড গঠন দেখতে চাই, তাহলে কি দেখবো যে CH2 এখানে কি ছিল, ডাবল বন্ড ছিল, আর এখানে কি হয়েছে, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার রেজোনেন্স গঠনটা। এখানে কি ছিল, CH2 ডাবল বন্ড ছিল, আর এখানে CH2 এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে এখানে কি করতে পারি, একটা সলিড বন্ড থাকছে, অর্থাৎ এখানে একটা আর এখানে দুটো, আর একটা মাঝখানে কি হচ্ছে আংশিক দ্বিবন্ধন আসছে, কারণ এর মাঝামাঝি এখানে একটা আর এখানে দুটো হয়েছে, এর মাঝামাঝি কি লিখব, একটা আংশিক দ্বিবন্ধন আসছে। একই রকম ভাবে এখানে কি ছিল, সমযোজী এক বন্ধন ছিল, কিন্তু এখানে কি হয়েছে
সমযোজী দ্বিবন্ধন হয়ে গেছে, কিন্তু আংশিক দ্বিবন্ধন তাহলে আমি কি করতে পারি, আমি ট্রেস করে দেখাচ্ছি, কারণ রেজোনেন্স হাইব্রিডটা আমি নিচে চলে আসছি। তাহলে আমি রেজোনেন্স হাইব্রিডটা দেখাচ্ছি যে এটা 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার। তাহলে এখানে কি আছে CH2 আর এখানে আছে ডাবল বন্ড ছিল, এখানে সিঙ্গেল বন্ড। তাহলে আমি কি একটা সলিড বন্ড আর একটা ডটেড লাইন, অর্থাৎ আংশিক দ্বিবন্ধন। এখানে কি আছে CH আছে, এখানে সমযোজী এক বন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন হয়ে গেছে। তাহলে একটা সলিড বন্ড আর একটা ডটেড লাইন, অর্থাৎ আংশিক কি হয়েছে দ্বিবন্ধন গঠন করেছে। তাহলে এখানে কি আছে, এখানে কিছু নন পোলার, অর্থাৎ একটা প্লাস বা মাইনাস আধান ছিল না, কিন্তু এখানে গেছে একটা মাইনাস আধান হয়েছে, একটা প্লাস আধান হয়েছে। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আংশিক ডেল মাইনাস, এখানে আংশিক ডেল প্লাস লিখতে পারি। তাহলে এখানে দেখো এই ক্ষেত্রেও SN1 এবং SN2 বিক্রিয়া ঘটানো সম্ভব নয়, এই কারণে যে এখানে হচ্ছে কার্বন আর ক্লোরিনের সঙ্গে কি আছে, আংশিক দ্বিবন্ধন লাভ করেছে। এর আগে দেখেছি হ্যালোজেনের ক্ষেত্রে যেমন এখানে দেখালাম যে কার্বন আর ক্লোরিনের ক্ষেত্রে সমযোজী যদি এক বন্ধন থাকে, তাহলে কি করছে, এটা অন্য কোনো শক্তিশালী নিউক্লিওফাইলকে বের করে দিতে পারছে, তখন নিউক্লিওফাইলটা কার্বনকে অ্যাটাক করছে। কিন্তু এখানে আংশিক দ্বিবন্ধন হয়েছে বলে বন্ডটা কিন্তু অনেকটা শক্তিশালী, এক বন্ধন থেকে তো শক্তিশালী, সেই জন্য তো বের করতে পারছে না। সেই জন্য এক্ষেত্রে SN1 এবং SN2 বিক্রিয়া সম্ভব নয়। আশা করি বোঝা গেছে। নেক্সট পয়েন্ট করব ইলেকট্রন সমৃদ্ধ দ্বিবন্ধনের উপস্থিতি। তাহলে এখান থেকে আমি ব্যাখ্যা করতে পারবো, তো সহজ হবে তোমাদের। রেজোনেন্স এফেক্ট 1 নাম্বার করলাম, 2 নাম্বার করব ইলেকট্রন সমৃদ্ধ বন্ধনের উপস্থিতি। তাহলে এখন দেখো ফার্স্ট রেজোনেন্স এফেক্টের জন্য হ্যালোয়ারিড এবং ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো সম্ভব নয়, অর্থাৎ SN1 SN2 বিক্রিয়া ঘটেনি। নেক্সট পয়েন্ট দেখো ইলেকট্রন সমৃদ্ধ বন্ধনের উপস্থিতির জন্য। আমরা বেঞ্জিন বলাই মানে কি, আমার কি আছে, অনেকটা ইলেকট্রন আছে, অর্থাৎ পাশাপাশি অভিলেপনের ফলে কি হয়েছে, এখানে পাই বন্ড তৈরি হয়েছে। তাহলে এখানে কি করছে, ডাবল বন্ড গঠন করছে এক জায়গাতে। তাহলে ইলেকট্রনের পরিমাণ কিন্তু অলরেডি বেশি হয়ে গেছে। তাহলে আমরা জানি যে দুটো ইলেকট্রনের কি হয়, একটা বন্ড হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রনের পরিমাণ কিন্তু অনেক বেশি, ইলেকট্রনের আধান কি নেগেটিভ। অন্য কোনো যখন নিউক্লিওফাইল কি করবে, কাকে অ্যাটাক করবে, কার্বন পরমাণু অ্যাটাক করবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বের করে এই জায়গাটাতে অ্যাটাক করার চেষ্টা করবে। কিন্তু দেখা যাচ্ছে নিউক্লিওফাইল আধান কি নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, আর এর ক্ষেত্রেও কি আছে, ইলেকট্রন ঘনত্ব অনেকটাই বেশি, আর ইলেকট্রন সমৃদ্ধ সব জায়গায় গিয়েছে। পাশাপাশি কি অভিলেপনের ফলে পাই বন্ধন হয়েছে, অর্থাৎ দুটি ইলেকট্রন নিয়ে এখানে কি আছে, দুটি পাই ইলেকট্রন নিয়ে একটি বন্ধন তৈরি করেছে, ইলেকট্রনের পরিমাণ বেশি। তাহলে এখানে অলরেডি প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 4টা ইলেকট্রন, এখানে কি আছে, এখানে ইলেকট্রন, এখানে সব জায়গায় ইলেকট্রন। তাই ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে ইলেকট্রন কি করবে, আমরা সমাধান একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে কি করছে, পিছন দিক থেকে লাগতে যাবে, তখন কি করছে, একের ইলেকট্রনের পরিমাণ অনেকটা বেশি আছে, ফলে কি হচ্ছে, বাধা দিচ্ছে। আর দ্বিতীয়ত এখানে ইলেকট্রনের পরিমাণ অনেকটা বেশি আছে, ফলে কি করছে, একে অপরকে কি করছে, ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। সেই জন্য কিছু বিক্রিয়াটা হতে দিচ্ছে না, ব্যাক সাইড থেকেও বাধা দিচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রেও SN2 বিক্রিয়া কোনো মতে সম্ভব নয়। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, একই রকম ভাবে কি করবে, যে আমি যদি নিউক্লিওফাইল নিই, অর্থাৎ নিউক্লিওফাইল যদি থাকে, সেম একই রকম ভাবে যে আমার ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি যে আমি যদি নিউক্লিওফাইল নিই, তাহলে একই রকম ভাবে কি দেখা যাচ্ছে যে এই কার্বনে যদি লাগে, তাহলে কি করছে, এখানে আংশিক দ্বিবন্ধন করেছে, অবশ্যই এখানেও কি করেছে, এখানে তো অলরেডি দ্বিবন্ধন আছে। তাহলে রেজোনেন্স হাইব্রিডের ক্ষেত্রে কি দেখছি যে এই দুপাশে কিন্তু একটা কি করেছে, আমার আংশিক দ্বিবন্ধন এসেছে। তাহলে এইখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রনের পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এটাও ইলেকট্রন আর এটাও ইলেকট্রন, তাহলে বেশি ইলেকট্রন হলে কি একে অপরকে বিকর্ষণ করবে, সেই জন্য এখানেও লাগতে পারছে না। অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ বন্ধনের উপস্থিতি, তার মানে বন্ধন যত বেশি হবে ইলেকট্রন তত বেশি হবে, সেই জন্য এখানে কি করতে পারছে,
হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত কার্বনের সঙ্গে কোনো নিউক্লিওফাইল লাগতে পারছে না, এই ক্ষেত্রেও কি হচ্ছে SN2 বিক্রিয়া বা SO1 বিক্রিয়া সম্ভব নয়। তাহলে অ্যাসিড বোঝা গেছে। তাহলে আমাকে দেখতে হবে যে ক্লাস 11 এ রেজোনেন্সটা আছে, তাহলে রেজোনেন্সটা একটু ভালো করে বুঝে নিলে এইগুলো সহজ হয়ে যাবে। তাহলে তাই বলি যেটা পড়াচ্ছি সেটা একটু বেশি বেশি পড়ে নিতে হবে। মনে হচ্ছে যে অর্গানিকে অনেক রিঅ্যাকশন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম চ্যাপ্টারগুলো যদি ভালো করে করে নেওয়া যায় তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু কি হবে অনেক ইজি হয়ে যাবে, কারণ ওই জিনিসগুলো বারবার রিপিট হবে। দেখবে সামনে রিপিটগুলো আসছে। হ্যালোআরিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমূহ। এবার বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়া নাম্বার 1 করব ওয়েজ গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে কি দেখবো যে অর্থাৎ হ্যালোআরিনের ক্ষেত্রে কি আছে, হ্যালোজেন মৌলটাকে ওয়েজ গ্রুপ দ্বারা সরিয়ে দেব, তাই বলবো ওয়েজ গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। কিন্তু এখন যদি দেখতে যাই তাহলে কি হচ্ছে এখানে রেজোনেন্সের ক্ষেত্রে দেখলাম যে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, তাহলে এটা কি খুবই কম সক্রিয়, অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চাইবে না। এখানে যদি আমি NaOH দ্রবণ দ্বারা 3 থেকে 4 দিন ধরে যদি আমি রিফ্লাক্স করি তারপরেও কি হচ্ছে এখানে কোনো যৌগ উৎপাদন হবে না, কারণ এটা খুবই কম সক্রিয়। কারণ আংশিক কি করছে দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, এখানে কি কোনো ফেনল বা সোডিয়াম ফেরক্সাইড উৎপন্ন করতে পারবে না। কিন্তু আমি যদি কি করতে পারি মানে তীব্র অবস্থায় যদি নিয়ে চলে যাই, কি অবস্থা হবে দেখো। যদি তীব্র অবস্থায় যদি নিয়ে যাওয়া হয় কোন একটা যদি ক্লোরোবেনজিনকে যদি NaOH দ্রবণ যদি দেওয়া হয় 6 থেকে 8%, টেম্পারেচারটা হাই হতে হবে 350 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয় আর 300 অ্যাটমোস্ফিয়ার চাপ ATM, তাহলে কি হবে এখানে হ্যালোজেন পরমাণুটা অপসারিত হয়ে কি হবে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ O Na+। এই যৌগটা বলা হয় সোডিয়াম ফেনক্সাইড। এবার একে যদি আমি লঘু HCl দিই, লঘু অ্যাসিড HCl দিই, কিংবা HCl এর পরিবর্তে আমরা H+ করতে পারি, লিখতে পারি, কারণ H+Cl- অর্থাৎ অ্যাসিড থেকে H+ টা বেরিয়ে আসছে, কিংবা আদ্র বিশ্লেষণ হিসেবে H3O+ লেখা যায়, কারণ যে H+ আর H2O যদি যোগ করা হয় তাহলে কি হবে H3O+। এই তিনটাই আমরা লিখতে পারি, লঘু অ্যাসিড লিখতে পারি বা H+ লিখতে পারি বা H3O+ লিখতে পারি। তার মানে এগুলো কি আছে একটা আদ্র বিশ্লেষণ হচ্ছে। তাহলে কি হবে এই যে ওই HCl দিয়েছি তাহলে H+ আর Cl- কি হবে, H+ টা O এর সঙ্গে লেগে যাবে, এটা মাইনাস আছে, তাহলে O- আর H+ তাহলে একসঙ্গে কি হলো OH হয়ে গেল, আর এখানে Na+ আর Cl- ছিল, সাইড প্রোডাক্ট হিসেবে কি হলো NaCl। আমি বোঝানোর জন্য লিখলাম, তোমরা যদি মনে করো তো লিখবো না, লিখতে নাও পারো। একই রকম ভাবে এটাকে যদি কোনো একটা এই সিস্টেমের বাইরে আদার্স আমার কি হয় ইলেকট্রোফাইল গ্রুপ যদি অবস্থান করে, দেখবো ক্লোরোবেনজিনের জায়গায় যদি আমার এটা কি বলা হয় ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনগুলোকে কি করতে হবে সে টেনে নিতে পারবে NO2 গ্রুপটা। তাহলে ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে কি হবে বেনজিন বলয়টা ইলেকট্রন ঘনত্বটা অনেকটা হালকা হয়ে যায়, তাহলে বাইরের কোনো নিউক্লিওফাইল সহজে এই বলয়ে কিন্তু অ্যাটাক করতে পারবে। তখন কি হবে এই যে তাপমাত্রা লাগছিল বা চাপটা লাগছিল এতটা পরিমাণ লাগবে বিক্রিয়াটা কিন্তু সহজে করতে পারবে।
তাহলে এখানে যদি আমি কি দিতে পারি যে 15% NaOH দ্রবণ দিব, তার সঙ্গে কি দেব 170 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রাটা অনেকটা কমে গেছে যদি এই গ্রুপটা NO2 গ্রুপটা ইলেকট্রোফাইলেশন দেওয়ার জন্য 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে একই রকম ভাবে এটা কি হবে, এখানে Cl থাকলোই সরি NO2 থাকলোই, আর এখানে কি আছে ONA হয়ে যাবে, O মাইনাস Na প্লাস। একই রকম ভাবে এখানে যদি কি হয় লঘু HCl দেওয়া হয়, লঘু HCl দেওয়া হয়, তাহলে কি হবে, এটা OH হয়ে যাবে আর এটা NO2 হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি অর্থো নাইট্রোফেনল, তাহলে অর্থো পজিশনে কি আছে NO2 গ্রুপ আছে, তাই লিখবো অর্থো নাইট্রোফেনল। এই বিক্রিয়াটাকে আমরা একবারও লেখা যায়, একবারে লেখা যায় বলতে কি দেখা যায় যে আমি অর্থোক্লোরোনাইট্রোবেনজিন যেটা আছে Cl NO2 যদি থাকে, তাহলে এখানে এইভাবে লিখতে পারি 1 নাম্বার কোশ্চেনে 15% NaOH দ্রবণ, তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি হচ্ছে 2 নাম্বারে কি হচ্ছে আগে এটার সাথে বিক্রিয়া করে এটা, তো আমি কি লিখব যে অর্থোক্লোরোনাইট্রোবেনজিনের সাথে কি 1 নাম্বার কোশ্চেনে কি আছে 15% NaOH, এই জিনিসটাকে লিখছি। তারপরে কি আছে এটা সোডিয়াম ফেনঅক্সাইড, তাই আমি কি করব একবারে কিন্তু মিশ্রণ ঘটাচ্ছি না, দুটো এটা একবার দিলাম তারপর আমি এটা দিচ্ছি। তাই কি ছিল 2 নম্বরে কি দিচ্ছে লঘু HCl, লঘু HCl। 1 নম্বরে দিলে NaOH 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হচ্ছে যে এটা উৎপন্ন হচ্ছে, তারপরে কি হচ্ছে লঘু HCl দিলে তারপরে এটা হচ্ছে, সেজন্য আমি কি একবারও এটাকে দেখাতে পারি। তাহলে আমার হচ্ছে এখানে OH আর এখানে Na2 একবারে লেখা যায়। আবার যদি ক্লোরোবেনজিনে যদি প্রতিস্থাপক গ্রুপ NO2 গ্রুপটা যদি একের অধিক মানে দুটো যদি থাকে, তাহলে কি হবে যে বিক্রিয়াটা ঘটতে আরো সহজ হয়ে যাবে, কারণ যে এই যে NO2 গ্রুপটা আমার ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ, যেটাকে বলা হয় মাইনাস আই ইফেক্ট। আই ইফেক্টের কাজ কি ইলেকট্রনকে টেনে নেওয়া। তাহলে কি করবে যে এর তখন কি ইলেকট্রন যেমন টানছিল দেখাচ্ছি এখানে, তাহলে এখানে কি হচ্ছিল Cl আমি একটা কিনলাম, অর্থ জায়গায় NO2 নিলাম আর একটা প্যারা জায়গায় NO2 নিলাম, তাহলে কি হচ্ছিল যে এও ইলেকট্রনটা আছে অর্থাৎ মাইনাস আই ইফেক্ট বা মাইনাস আই ইফেক্টের দরুন কি করছে এরা ইলেকট্রন আকর্ষণ ইলেকট্রন টেনে নিচ্ছে, আর ইলেকট্রন টেনে নিলে বেনজিন বলে ইলেকট্রন সমৃদ্ধ, তাহলে ইলেকট্রন টেনে নিলে ইলেকট্রন একটা ঘাটতি হলো। তাহলে ইলেকট্রন যদি ঘাটতি হয় তাহলে বাইরের নিউক্লিওফাইলটা কি নেগেটিভ আধান, তাহলে সহজেই বেনজিন বলাকে অ্যাটাক করতে পারবে, তাহলে বিক্রিয়াটা কি হবে খুব দ্রুত ঘটবে। এখানে আমি কি নিলাম যদি দুটো নিয়েছি, তাহলে এখানে যদি আমি NaOH দ্রবণ নিই, 1 নম্বরে NaOH দ্রবণ নিই আর টেম্পারেচারটা 95 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে কি হবে যে এখানে Cl টা অপসারিত হয়ে সোডিয়াম ফেরোক্সাইড উৎপন্ন হবে। তাহলে 1 নম্বরে 2 নম্বরে তারপরে কি হলো ওর সাথে যদি আমি লঘু HCl দিই, তাহলে কি হবে O মাইনাস Na প্লাসটা মানে Na প্লাসটা বাড়বে এইটা বসে যাবে। আমি একবারও করতে পারি বা দুবারও করতে পারি, যেটা তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে আমার OH হয়ে গেল আর এখানে আমার কি আছে NO2 যা ছিল তাই NO2। তাহলে এটা কিভাবে লেখা যায় এভাবে নাম্বারিং দিব, এখানে 2 3 4 5 6 এটা 1, তাহলে 2,4 ডাইনাইট্রোফেনল লিখতে পারি 2,4 ডাইনাইট্রোফেনল। আবার যদি এখানে যদি প্রতিস্থাপক গ্রুপ হবে NO2 গ্রুপটা কি হয় 3টা দিয়ে দিই, অর্থ এবং পুরো প্যারা পজিশনে যদি দিই, তাহলে কিভাবে দেখা যাবে এখানে Cl এখানে NO2 এখানে NO2 আবার এখানে NO2।
তাহলে প্লাস আই ফ্যাক্টরের জন্য কি করবে, এটা যেহেতু ইলেকট্রন আকর্ষী NO2 গ্রুপটা আরো ইলেকট্রনটা টেনে নেবে কার কাছ থেকে, বেঞ্জিন বলয় থেকে। তাহলে বেঞ্জিন বলয়টা কি অনেকটাই ইলেকট্রন কি হচ্ছে মানে ঘাটতি করছে। তাহলে নিউক্লিওফাইল নেগেটিভ আয়ন একই রকম ভাবে কি আরো দ্রুত লেগে যাবে, তাহলে বিক্রিয়াটা খুব এর তুলনায় আরো দ্রুত ঘটবে। তাহলে কি হবে, আমি এখানে কি দেব যে NaOH দ্রবণ দেব, NaOH দুটো স্টেপে দেখাচ্ছি, NaOH দ্রবণ দেব। আর টেম্পারেচারটা এখানে আমি NaOH দ্রবণ না দিয়ে সরাসরি এটা কি হচ্ছে NaOH দ্রবণটা তো ওটা তো আমার তীব্র নিউক্লিওফাইল, আর এখানে কি দেব H2O দিলেই হয়ে যাবে। টেম্পারেচারটা 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে H প্লাস ও OH মাইনাসটা যেটা হবে, তাহলে একই রকম ভাবে Cl ডবল বসে O মাইনাস Na প্লাস একই রকম ভাবে যা ছিল তাই NO2 এখানেও NO2 এখানেও NO2। তাহলে এখানে আমি যদি লঘু HCl দিই, লঘু HCl or H প্লাস or H3O প্লাস, তাহলে যে কোনো একটা লিখবো। তাহলে এটা কি হবে, এই HCl এর কি হবে H প্লাস Cl মাইনাস H টা O মাইনাস এর পাশে বসে যাবে। তাহলে এখানে আমার কি হলো OH হয়ে গেল, আর এখানে NO2, এখানে NO2, এখানে আমার NO2। তাহলে এটা কি দিতে পারি, 1 2 3 4 5 6, তাহলে 2,4 2,4, 6 ট্রাইনাইট্রো ফেনল। আমরা নামকরণগুলো লিখে দেব। এবার নেক্সট চলে আসবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা নিউক্লিওফিলিক করলাম, এবার চলে আসবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এক নাম্বার কি করব, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন কথার অর্থ কি, হ্যালোজেন পরমাণুটা কি করবে প্রবেশ করবে, আর ডিহ্যালোজেনেশন মানে হ্যালোজেন পরমাণুটা অপসারিত হবে। তাহলে আমি কি নিচ্ছি, একটা ক্লোরোবেনজিন নিচ্ছি, এখানে ক্লোরোবেনজিন নিচ্ছি, তাহলে এখানে Cl2 মানে ক্লোরিন পরমাণু প্রবেশ করাবো। হ্যালোজেন বাহক হিসাবে দেব মাত্র Fe3Cl3, তাহলে আমার কি হবে অর্থ এবং প্যারা ডাইক্লোরোবেনজিন উৎপন্ন হবে। তাহলে অর্থ পজিশনে একটা Cl বসবে আর একটা বসবে প্যারা পজিশনে Cl আর Cl। তাহলে এখন আমরা দেখতে হবে যে অর্থ পজিশনে কেন দিলাম, এটা তো দিতে পারতাম। এর আগে দিন আমি আলোচনা করলাম করেছিলাম যে দেখো যে এখানে কি আছে যে নিঃসঙ্গ ইলেকট্রন যদি থাকে তাহলে এই ক্লোরিন পরমাণু নির্দেশ করবে, অর্থাৎ এই সিস্টেমটা নির্ধারণ করবে যে কে কোথায় পজিশনে বসবে। তাহলে ক্লোরিন পরমাণু কি ইলেকট্রন দিতে পারবে, ইলেকট্রন ডোনার গ্রুপ। তাহলে এ যদি ইলেকট্রন বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দিতে পারে তাহলে সেগুলো কি হবে অবশ্যই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হবে। আবার কেউ যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় অর্থাৎ CHO Na2 COOH এই গ্রুপগুলো কি হবে ইলেকট্রন বেঞ্জিন বলয় থেকে টেনে নিতে পারবে, তখন আবার কি হবে অন্য কোনো প্রতিস্থাপক গ্রুপটা কোথায় বসবে, মেটা জায়গায় বসবে। তাহলে সেই জন্য আমি কি লিখেছি অর্থ জায়গায় দিয়েছি আর একটা প্যারা জায়গায় দিয়েছি। তো এখানে কি হবে, এটা কোনটা, এটা মুখ্য হবে, এটা গৌণ হবে, এটা গৌণ হবে, এটা মুখ্য হবে, কারণ এটা তো জানোই এটা কাছাকাছি অবস্থিত বলে ঘর্ষণ বলের সৃষ্টি হবে, এর স্থায়িত্ব কম, আর এটা দূরে অবস্থিত ঘর্ষণ বলটা কম হবে, তাই এর স্থায়িত্ব বেশি। নাইট্রোজেন একই রকম ভাবে আমি ক্লোরোবেনজিন যদি নিই, নাইট্রোজেন হবে মিক্স অ্যাসিড। মিক্স অ্যাসিড কোনটাকে বলবো, গাঢ় HNO3 প্লাস গাঢ়
H2SO4 এর মিশ্রণটাকে বলা হয় মিশ্র অ্যাসিড। তার সঙ্গে আমি কি করব, হিট করব, Na যেটাকে বলা হয় মিশ্র অ্যাসিড। তাহলে আমার কি হবে, নাইট্রোবেনজিন উৎপন্ন হয়ে যাবে। একই রকম ভাবে ক্লোরিন নির্দেশ করবে, ক্লোরিন ইলেকট্রন ডোনার, তাই কি অর্থ প্যারা নির্দেশ করবে। তাহলে NO2 গ্রুপটা একটা কোথায় অর্থ জায়গায় বসবে, একটা প্যারা জায়গায় বসবে। তাহলে একটা Cl, এখানে আমার NO2, এখানে Cl, এখানে NO2। তাহলে এটা হবে অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন, আর এটা হলো প্যারা ক্লোরো নাইট্রোবেনজিন। অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন, প্যারা ক্লোরো নাইট্রোবেনজিন। তো আজ এই পর্যন্ত থাক, এর পরবর্তী নেক্সট ক্লাস শুরু করব। আর বিক্রিয়াগুলো একটু দেখে দেখে ধরে ধরে প্র্যাকটিস করো, সামনে আরো বিক্রিয়া পাবে, সব এগুলো দিয়েই বিক্রিয়াগুলো হয়ে যাবে। মনে ভেবো না যে অর্গানিকে এত রিয়াকশন পারছি না, কিন্তু এই রিয়াকশনগুলো যদি করে থাকো তাহলে এই রিয়াকশনগুলো বারবার রিপিট হবে। আবার যদি এগুলো মানে প্র্যাকটিস না করে থাকো তাহলে সামনে যেগুলো পাবো মনে হচ্ছে সব কিছুই নতুন, আমার দ্বারা কেমিস্ট্রি পড়ে হবে না। কেমিস্ট্রিটা প্রত্যেকের কাছে সহজ মনে হবে এভাবে যদি ধরে ধরে পড়ো। তো আজকে থাক, আসসালামু আলাইকুম।